আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামের বাইরেটা। আজকে আমি এসেছি লর্ডসের একটা ট্যুর করতে। এখানে সমস্ত জিনিস ওনারা ঘুরিয়ে দেখায়, সেই আইকনিক ব্যালকানিগুলো যেখানে কপিল দেব ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন, কিংবা যেখানে সৌরভ গাঙ্গুলি নিজের জার্সি খুলে উড়িয়েছিলেন, এই সমস্ত কিছু কিন্তু ওনারা ঘুরিয়ে দেখায় এই ট্যুরটি। দেখতে পাচ্ছেন তো আমার পিছনে ওয়েম্বলি স্টেডিয়াম, কি অপূর্ব ভিউ দেখুন, সবুজ ঘাস, লাল চেয়ার্সগুলো, একটা ড্রিম কাম ট্রু আর কি। এইটা হচ্ছে সেই স্পেশাল রয়্যাল বক্স যেখানে রাজারা বসেন। আমরা টানেল দিয়ে বেরোচ্ছি এবার, তবে টার্ফে নামা যাবে না, কাজ চলছে। একটা রেস্ট্রিক্টেড এরিয়া অবধি অবশ্যই যাওয়া যাবে। ওয়াও, অসাধারণ এক্সপিরিয়েন্স। পৃথিবীর সব সর্বশ্রেষ্ঠ প্লেয়াররাও এই টানেল দিয়ে বেরিয়ে এসে এইভাবে এই টার্ফটাকে অ্যাক্সেস করে। আমরা ওই ওপরে কোথাও বসেছিলাম একটু আগে। অসাধারণ অসাধারণ। Give me your strength and show me your weakness. We're in this together now. We're in this together now. Give me your love and tell me your secrets. 'Cause we're in this together now. Yeah, we're in this together now. হ্যালো এভরিবডি, ভেরি গুড মর্নিং। আজকে 23শে সেপ্টেম্বর 2024, ইংল্যান্ডে আমার থার্ড দিন। আমি দাঁড়িয়ে আছি আমার দিদিদের বাড়ির সামনে। আজকে আমি আমার এই দিদিদের বাড়ির এইখান থেকে সাউথ এন্ড অন সি থেকে যাচ্ছি লর্ডসের ট্যুর করতে আর ওয়েম্বলির ট্যুর করতে। দুটো আইকনিক লোকেশন। আশা করি যারা আপনারা স্পোর্টস লাভার তারা ভীষণভাবে এনজয় করবেন আজকের এই কন্টেন্টটি। এইরকম কিছুটা রাস্তাঘাট, আর আজকে আকাশ কিন্তু খানিক ওভারকাস্ট। তো আমি এখান থেকে ট্রেনে করে প্রথমে যাব হচ্ছে সেন্ট জনস ফুড থেকে যাব হচ্ছে ওয়েম্বলি পার্ক, একই রুটে। আর আজকে বাইরে বেশ ঠান্ডা লাগছে, আমি জ্যাকেট পরে বেরোইনি কিন্তু পরে নিতে হলো। এখন বাইরে 16 ডিগ্রি মতো, ঘড়িতে এখন বাজে সকাল 9:50। আগে গিয়ে ট্রেনের টিকিট কেটে উঠি। আজকেই প্রথম কিন্তু এমন হচ্ছে যে আমি একা বেরিয়েছি। আজকে যেহেতু আবার একটা ওয়ার্কিং ডে, দিদি, জামাইবাবু এবং ভাগ্নি সবাই অকিউপাইড। ন্যাচারালি ওদের পক্ষে রোজ সংসার ফেলে আমার সঙ্গে বেরোনো সম্ভবও নয়। দেখা যাক আজকে আমার একাকী লন্ডন অভিযান। এবং এই যে লর্ডস আর ওয়েম্বলি, এই দুটোই আইকনিক জায়গা। লর্ডসে বাঙালিদের সঙ্গে একটা পুরনো ইতিহাস আছে, এই সেই মাঠ যেখানে সৌরভ জার্সি খুলে উড়িয়েছিল। ওয়েম্বলিতে অনেক আইকনিক ম্যাচেস হয়েছে। 1966 ওয়ার্ল্ড কাপ ফাইনালও অনুষ্ঠিত হয়েছে। এবং গোটা ইংল্যান্ডের সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম কিন্তু এই ওয়েম্বলি। কালকে গোটা দিনটাই প্রায় বৃষ্টি হয়েছিল এবং আকাশ ওই জন্য ভালো মতো ওভারকাস্ট আর কি। আজকে বেশ ঠান্ডা হাওয়াও বইছে এবং যাই হোক আমি একটু এনজয় করছি। আসার পর থেকে ঠান্ডা জিনিসটাই পাইনি। ইংল্যান্ডে এসেও গরম লাগলে একটা কিরম অদ্ভুত লাগে না। আমার দিদিদের বাড়িটা যেখানে, সেখান থেকে যেটা নিয়ারেস্ট টিউব স্টেশন, সেখান অব্দি যাচ্ছি এখন হেঁটেই 550 মিটার্স মতো এক্স্যাক্টলি। আর এখন অব্দি যারা আমার এই ইউকে সিরিজটা দেখছেন, আশা করি এনজয় করছেন আপনারা। নতুন দেশ, নতুন জায়গা, আমিও খুব এনজয় করছি এবং সমস্ত চেষ্টা রাখছি যাতে আপনারা ভবিষ্যতের দিনে যারা আসবেন তাদের পুঙ্খানুপুঙ্খ সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করতে পারি। এই এসে গেল, বাঁদিকে হচ্ছে সাউথ এন্ড ভিক্টোরিয়া স্টেশন। এখান থেকেই আমার জার্নি শুরু হবে। আর এখানে রাস্তা পারাপার করার আগে এই বাটনটা প্রেস করে নিতে হয়, তাহলে গাড়ি আপনার জন্য থামবে। এমনি এখানে গাড়ি নেই বলে আপনি রাস্তা পেরিয়ে যাবেন সেই কনসেপ্টটা তো নেই, সবটাই একটা নিয়ম মাফিক হয় আর কি। এই ট্রেন স্টেশনটা এত কিউট দেখতে, কি বলবো, অসাধারণ। আর রাস্তার ওই পারটাই হচ্ছে হাই স্ট্রিট এবং নর্থ সির কানেক্টিং রাস্তা। আপনারা যারা আমার এর আগের ব্লগগুলো দেখেছেন তারা এতদিনে এই জায়গাটার সঙ্গে একটা সখ্যতা নিশ্চয়ই ডেভেলপ করেছেন, সবটা বুঝতেও পারছেন। চলুন স্টেশনের ভিতরে ঢোকা যাক। এই হচ্ছে ট্রেন স্টেশনের এন্ট্রি, আর ডান দিকে ঢুকেই টিকিট ভেন্ডিং মেশিনস আছে। ট্রাভেল কার্ডে গেলাম, ট্রাভেল কার্ড, লন্ডন ট্রাভেল কার্ড 1 to 6, 1 day ট্রাভেল কার্ড, অফ পিক ফ্যামিলি ট্রাভেল কার্ড, অফ পিক ডে ট্রাভেল কার্ড হচ্ছে 32 pounds। ঠিক আছে, কনফার্ম করলাম। একজন অ্যাডাল্ট, প্রেস হিয়ার টু পে নাও করলাম। ব্যাস, এবার আপনি ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে পে করে দিতে পারেন।
এইরকম কিছুটা টিকিট, এটাতেই আমি সারাদিন যতবার ইচ্ছে যাতায়াত করতে পারি। অফ পিক ডে ট্রাভেল কার্ড। আর এখানে দেখুন দেখাচ্ছে যে পরের ট্রেন কটায়। লন্ডন লিভারপুল স্ট্রিট, যেটা আমার গন্তব্য, তার পরের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে 10:11 নাগাদ। তো সেটাই আমি ধরবো। এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3। এখান থেকেই আমাদের ট্রেন ছাড়বে, গ্রেটার অ্যাংলিয়া ট্রেন। অনেকটা বন্দে ভারতের মতো দেখতে, এবং ভিতরটাও বন্দে ভারতের মতো। মানে পাবলিক ট্রান্সপোর্ট এত এক্সপেন্সিভ কি বলবো। আমি এই যে ডে ট্রাভেল কার্ডটা কাটলাম, শুনতে 32 লাগছে, কিন্তু ইভেনচুয়ালি আমার 3600 টাকা কাটলো ব্যাংক থেকে। ভাবতে পারছেন এইরকম ব্যাপার। এখানে ভীষণ খরচ। একটা দিন যেই বেরোবেন কোথাও, অন্তত 10 থেকে 12,000 টাকা জলের দরে বেরিয়ে যাবে। আমি আজকে এই যে লর্ডসের ট্যুরটার জন্য টিকিট কেটেছি, সেটা 30 জিবিপি, আর ওয়েম্বলির ট্যুরটা 25 জিবিপি। এই দুটোকে যদি অ্যাড করেন 55 জিবিপি, মানে প্রায় 6000 টাকা। ট্রেনেই চলে গেল 3500 টাকা। এরপর সারাদিন খাওয়া, অন্তত বলছি আর কি। ওই জন্য আপনি বেরোলে 10 থেকে 11,000 টাকা এক এক দিনে খরচ। আমার তো একটা বিরাট সুবিধা, আমার হোটেলের কোনো খরচ লাগছে না, যেহেতু আমি দিদির বাড়ি আছি। এখানে যে কোনো একটা খুব অর্ডিনারি হোটেলেও পার ডে 10 থেকে 12,000 টাকার নিচে খরচ নেই। খাওয়া তো ছেড়ে দিন, খাওয়া এক একজন বড় মানুষের 1000-2000 টাকা আরও ধরে চলুন। এখানে একটা দিন যদি মোটামুটি ঠিক করে চালাতে চান, 20 থেকে 25,000 টাকা খরচ আছে। এবং আমি এটাকে একদমই আন্ডারমাইন করে বলবো না, মানে এই আশ্বাসটা একেবারেই দেবো না যে 5,000 টাকা একদিন হয়ে যায়, সেটা একদম মিথ্যে কথা বলা হবে। ট্রেন ছাড়ার বোধহয় মিনিট 7-8 আগে ট্রেনের দরজাটা খোলে। আর এই হচ্ছে এখানের এই সুন্দর ট্রেন। চার্জিং পয়েন্ট, ফ্রি ওয়াইফাই, ভালো লাগেজ রাখবার মতো জায়গা। আর কিছু কিছু সিটের পিছন দিকে আবার টেবিলসও আছে, যেখানে আপনি যদি কোনো খাবার টাবার খেতে চান খেতে পারেন। একদম বন্দে ভারতের চেয়ার কারের মতো ইন্টেরিয়ার্সটা সেম টু সেম। এখানে যদি বলে 10:11 ট্রেন ছাড়বে, তার মানে 10:11, একটা সেকেন্ড দেরি নেই। সব জিনিস খুব টাইমে চলে। ওই জন্য যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টে এটা কখনো দেখে নেন যে আপনার কোনো জায়গা দেখাতে 1 ঘন্টা 28 মিনিট লাগছে বা 1 ঘন্টা 30 মিনিট লাগছে, মানে আমি অবশ্যই আন্ডারগ্রাউন্ড বা এই যে জাতীয় ট্রেন সেগুলোর কথাই বলছি, তাহলে ওই 1 ঘন্টা 28 মিনিটই লাগবে, 1 মিনিট বেশি লাগবে না। এখানে একটা যেটা মুশকিল হচ্ছে, যে মুশকিল বলবো না, সেটা ভালোই। আপনি যখনই কোনো শপিং মল বা ট্রেনে বসবেন, ভিতরগুলো কিন্তু আবার টেম্পারেচারটা রেগুলেটেড। বাইরে ঠান্ডা লাগলেও ভিতরে এসে আবার আপনাকে সব উলেন গার্মেন্টস বা জ্যাকেট খুলে ফেলে বসতে হবে, নইলে ঘেমে যাবেন। এখানে এই একটা ব্যাপার। কালকে স্ট্র্যাটফোর্ড মলে গিয়েও দেখছিলাম। আর নিয়মানুবর্তিতা দেখুন, ঘড়িতে ঠিক 10:11 ট্রেন ছেড়ে গেল, আর এই অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আমার লর্ডসের ট্যুরটা 12:30টায় শুরু হলেও আমাকে 12টার মধ্যে রিপোর্টিং করতে বলেছে। আর এই বাঁদিকে হচ্ছে সাউথ এন্ড এয়ারপোর্ট। এর আগেও দেখিয়েছি আপনাদের কয়েকবার। এই রুটের একটা মেজর মানে স্টপেজ বলতে পারেন, এবং এখান থেকে ইউরোপের দিকের অনেক ফ্লাইট ছাড়ে। কিন্তু সব থেকে গায়ে লাগে কোন জিনিসটা বলুন তো? জলের বোতল। এই ছোট্ট যেগুলো আমরা বিসলেরির 10 টাকার বোতল কিনি, এখানে 1.5 জিবিপি 1.2 জিবিপি, মানে ধরুন 150 থেকে 200 টাকার মধ্যে একটা ওই 10 টাকার জলের বোতল। ভীষণ ভীষণ গায়ে লাগে। আজকে ওই জন্য ভাবছি একটা বড় জলের বোতল কিনে রাখবো, যাতে সকালে যখন বেরোবো বাড়ি থেকে ভরে নিয়ে বেরোতে পারি। আমি সঙ্গে যে বোতলটা ক্যারি করছি সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না, বড্ড গায়ে লাগে। জল এত টাকা দিয়ে কিনে খাওয়া মানে লিটারালি টু মাচ। অ্যাংলিয়া ট্রেন সার্ভিস, এটা একটা বিরাট সুবিধা হচ্ছে, টয়লেটও আছে। যদি ডায়াবেটিক কেউ ট্রাভেল করেন, তার কোনো রকম কোনো অসুবিধা হবে না। ওয়েল মেনটেন, পরিষ্কার টয়লেট এবং ফ্রিতে ওয়াইফাই, এই দুটো সার্ভিস ওনারা প্রোভাইড করে টিকিটের কস্টের মধ্যেই। Hear the birds and see the sun. Side by side our fears are done. Oh, the good times just begun. We know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. You and I, the future is bright. You and I, we স্ট্র্যাটফোর্ডে এসে গেলাম, এবার যাব জুবিলি লাইন। এইখান থেকে সেন্ট্রাল লাইন, এলিজাবেথ লাইন, জুবিলি লাইন, ডিএলআর পরপর কানেকশনস আছে।
এই ডান দিকে দেখাচ্ছে জুবিলি লাইন। আমার দিদির বাড়ি থেকে স্ট্র্যাটফোর্ড আসতে পাক্কা 50 মিনিট লাগে, আর ট্রেন চলে প্রায় 140-45-এর মতো স্পিডে। আবার এসকেলেটর ধরে ওপরে জুবিলি লাইনে চলে গেলে আমি সরাসরি সেন্ট জনস ফুড পৌঁছে যাব, যেটা লর্ডসের নিয়ারেস্ট টিউব স্টেশন আর কি। ওখান থেকে আমায় প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। এই সামনে জুবিলি লাইনের এন্ট্রান্স, 13, 14, 15। এইরকম এখানে কিন্তু আবার গ্রেটার অ্যাংলিয়ার মতো অতটা সুন্দর দেখতে নয় ট্রেনগুলো, এগুলো একটু বেঁটে বেঁটে পুরনো মতো। এই ট্রেনটাতে উঠে যাই দেখি। এইটাই হচ্ছে লর্ডসের নিয়ারেস্ট স্টেশন, সেন্ট জনস ফুড। এই ট্রেনটা কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট টুরিস্ট পয়েন্টগুলোর কাছ দিয়ে এলো, যেরকম ওয়েস্টমিনস্টার, লন্ডন ব্রিজ, সব কিছু ক্রস করে এলো ট্রেনটা। স্টেশন থেকে বেরিয়ে গেলাম, এবার প্রচন্ড ঠান্ডা বাইরে, বাপরে বাপ, জ্যাকেট পরতে হবে। দেখি লর্ডসটা কোন দিকে যাওয়া যায়। এই যে এদিকে দেখাচ্ছে, ঘড়িতে বাজে 11:40 মতো, আমার রিপোর্টিং টাইম 12টায়, সময় আছে, পৌঁছে যাব। মোটামুটি 800-900 মিটার মতো হাঁটতে হবে। কি সুন্দর বিল্ডিং আর রাস্তাঘাটগুলো দেখুন, ঝকঝকে পরিষ্কার একেবারে। এখানে রাস্তাঘাটগুলো একদম স্বপ্নের মতো সুন্দর। কবে থেকে লন্ডন এসছি, আজকে সব থেকে বেশি ঠান্ডা লাগছে। আজকে টুপিও পড়তে লাগছে। আসলে পরের সপ্তাহে বলছে সিঙ্গেল ডিজিটে চলে যাবে টেম্পারেচারটা। ফাটাফাটি এই রাস্তাটা যে কি সুন্দর লাগছে কি বলবো। আর এখানে অডি ফডিক গুলো, BMW গুলো হেলায় পড়ে থাকে। আমাদের ওখানে এত টাকা ইম্পোর্ট ডিউটি আর ট্যাক্স দিতে হয়, গাড়িগুলোর দাম প্রচুর বেড়ে যায়। এখানে তো সেই সমস্যাটা অতটা নেই, এখানে ঘরে ঘরে BMW, মার্সিডিস। জিনিস তো আপনাদের বলাই হয়নি, এই যে রোজ আমি বেরোচ্ছি, অ্যাভারেজে 10 কিলোমিটার করে হাঁটা হচ্ছে। লন্ডন যদি কখনো আসবেন ভাবেন, বা হোল অফ UK, ইউরোপ, তার 1 মাস আগে থেকে এই কোড ট্রেনিং, কিছুটা জিমিং বা জগিংয়ের অভ্যেস রাখবেন। এখানে না হাঁটলে চলে না। কোনো জায়গাটা মানে অল্প হেঁটে আপনি কভার করতে পারবেন না, সে যতই মেট্রো চড়ুন আর যাই চড়ুন। লাস্ট মাইল কানেক্টিভিটিগুলো সব হেঁটে। ওই যে সেন্ট জনস ফুডে নামলাম, সেখান থেকে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে আমাকে লর্ডস অব্দি পৌঁছানোর জন্য। এখানে যদি এইটুকু আবার ট্যাক্সি নেন, হয়তো 20 পাউন্ড নিয়ে নেবে, মানে হিসেবে মিলবে না। আর এই সামনে গিয়ে ডান দিকে ঘুরে গেলেই কিন্তু গ্রেস গেট, আর সম্ভবত এই ডান দিকে লর্ডসের স্টেডিয়ামটা দেখাও যাচ্ছে। একটা দারুণ ফিলিং। এইগুলো যে ইভেন্চুয়ালি হচ্ছে এবং সবকিছু দেখতে পাচ্ছি, এটা মানে এত যে আনন্দের ব্যাপার কি বলবো। Turn right onto St. John's Wood Road. আর এই সামনেই লর্ডসের স্টেডিয়াম, আর তার উল্টো দিকে দানুবিয়াস হোটেল রিজেন্টস পার্ক বলে একটা বিরাট হোটেল আছে। আর সেখানে ন্যাচারালি যে লোকে এখানে এসে এরকম বড় হোটেলে থাকবে, সেটাই স্বাভাবিক। এখানে এইরকম হোটেল যেগুলো দেখছেন, এক দিনে ভারতীয় মুদ্রায় 25 থেকে 30 হাজার টাকা ভাড়া মিনিমাম। এই যে লোকেশন, তার কমে তো হবেই না। এই যে ডান দিকে লর্ডসের স্টেডিয়াম, আর দেখুন লর্ডস তো একটা বিরাট জায়গা। আমাকে বলা হয়েছে গ্রেস গেটে রিপোর্ট করতে, তো আমি সেই দিকেই যাচ্ছি। অপেক্ষা শেষ, পৌঁছে গেছি গ্রেস গেটে। এখন ঘড়িতে বাজে 11:55 মতো। রিপোর্টিং টাইমের ঠিক 5 মিনিট আগে এখানে এসে উপস্থিত হয়েছি। প্রবেশ করে গেছি লর্ডসের ভিতরে। আসার পরে একটা ব্যাগ সার্চ করলেন, আর আমাকে এরকম একটা ট্যাগ দিলেন আর কি, যেটা পরে আমাকে ঘুরতে হবে। 12:30 থেকে শুরু, প্রথম আধ ঘন্টা বোধহয় কোনো মিউজিয়ামে দেখাবে। এইরকম কিছুটা ফার্স্ট ভিউ অফ দি লর্ড স্টেডিয়াম। আমরা প্রথমে আধ ঘন্টা যাব মিউজিয়ামে। চলুন আপনাদের সঙ্গে এই লর্ড স্টেডিয়াম ট্যুরের সমস্ত ডিটেলসটা শেয়ার করে দিই। লর্ডসের এই যে স্টেডিয়াম ট্যুর আমরা করতে গেছিলাম, এই টিকিট যেখান থেকে বুক করা যায়, সেই ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারাও নিজেদের ডেট এবং স্লট চুজ করে বুকিং করতে পারেন। কয়েকটা জিনিস বলে রাখা দরকার, লর্ডস স্টেডিয়ামের এই যে ট্যুর, তার কোর এরিয়া যখন শুরু হবে ট্যুরের, সেখানে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, শুধু ছবি নিতে পারেন। তাই আনফর্চুনেটলি আমাকেও এর পরের অংশটা কিন্তু আপনাদের ছবির মারফতই দেখাতে হবে।
এখন যে অংশটা দেখছেন সেটা হচ্ছে এখানের মিউজিয়াম। ট্যুরের শুরুর আধ ঘন্টা আপনারা এই মিউজিয়ামে কাটাতে পারেন। গোটা ট্যুরটা হয় 100 মিনিটের এবং এই যে মিউজিয়ামটিতে আপনারা প্রথমে যাবেন, এইখানেই কিন্তু বিভিন্ন ট্রফি, অনেক প্লেয়ারের সাইন শার্টস, এমনকি আমাদের কপিল দেব যে প্রুডেন্সিয়াল কাপটা জিতেছিলেন সেটাও শো করে রাখা আছে। মিউজিয়ামে ঢুকেই প্রথমে দেখতে পারবেন অ্যাশেজের যেটা রেপ্লিকা ট্রফি, এবং গিলক্রিস্ট বলুন, আমাদের সবার প্রিয় সৌরভ গাঙ্গুলির যে এখানে সেই ন্যাটওয়েস্ট সিরিজের মুহূর্ত, সেই মুহূর্তগুলোকেও ক্যাপচার করে রাখা আছে, এবং আরো এরকম প্রচুর ফটো গ্যালারি আছে কিন্তু লর্ডসের ভিতরে, যেটা আপনাদের ট্যুরের শুরুতেই কিন্তু বারবার চোখে পড়বে। আমিও মিউজিয়ামে ঢুকে প্রথমেই অ্যাশেজের যেটা রেপ্লিকা কাপ তার একটা ছবি নিলাম এবং প্রুডেন্সিয়ালস কাপের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুললাম। আমাদের গোটা লর্ডস ঘুরিয়ে দেখিয়েছিলেন এই ভদ্রলোক, ইনি এমসিসির স্টাফ। আমাদের ট্যুর শুরু হয় হচ্ছে ইংল্যান্ডের যেটা ড্রেসিং রুম সেটা দেখে। আর এই ড্রেসিং রুমগুলো কিন্তু অ্যাকচুয়াল ড্রেসিং রুম যেগুলো খেলার সময় ব্যবহার হয়। এই প্রত্যেকটা ড্রেসিং রুমে একটা ওয়াল বোর্ড আছে যেখানে হল অফ ফেম টাইপের, যেটাকে ধরতে পারেন বেস্ট বোলিং পারফরমেন্স, বেস্ট ব্যাটিং পারফরমেন্স, যেখানে লিখে রাখা হয়। এবং এই যে ড্রেসিং রুম তার বাইরে একটা বারান্দা থেকে কিছুটা এরকম ভিউ পাওয়া যায় লর্ডসের ক্রিকেট গ্রাউন্ডের। তারপর আবার একটা ফটো ওয়াক করলাম আমরা, ফটো গ্যালারি ক্রস করে পৌঁছলাম হচ্ছে সেই মিডল ব্যালকনি, সেই আইকনিক মিডল ব্যালকনি যেখানে প্রুডেন্সিয়ালস কাপ হ্যান্ড ওভার করা হয়েছিল কপিল দেবকে। এটা এখন এমসিসির যারা স্টাফ তারা ব্যবহার করে এবং খেলার সময় তারা এই অংশটায় বসে। বলা হয় লর্ডসের এই যে অংশ, এখান থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায় লর্ডসের ক্রিকেট স্টেডিয়ামে। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম হচ্ছে যেটা আওয়ে ড্রেসিং রুম আর কি। ইংল্যান্ডের বিপরীত দিকে যে দল খেলে তারা এইটা ব্যবহার করে। 1983-তে কপিল দেব টিম কিন্তু এই ড্রেসিং রুমটি ব্যবহার করেছিলেন এবং এখনো যখন ভারতের টিম লর্ডসে খেলতে যায় তাদের ড্রেসিং রুম এটাই হয়। আর এই সেই ব্যালকনি, আইকনিক ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি কিন্তু এইখানে সেই জার্সি উড়িয়েছিল এবং 2002-এর ন্যাটওয়েস্ট সিরিজের সেই ফাইনালের অসাধারণ মুহূর্তটা ঘটে গেছিল এখানেই। এরপর আমাদের নিয়ে যাওয়া হলো একদম মাঠের কাছাকাছি। যদিও এই গোটা ট্যুরটাতে কোথাওই আপনি মাঠে নামতে পারবেন না, বাট এই জায়গাটা থেকে কিন্তু মাঠটাকে সব থেকে কাছ থেকে দেখা যায়। এবার মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে এত কিছু যে ঘুরিয়ে দেখানো হচ্ছে এর খরচ কত? একজন বড় মানুষের খরচ হচ্ছে প্রায় 30 জিবিপি, মানে ধরে নিতে পারেন ভারতীয় মুদ্রায় এই 3300 থেকে 3400 টাকা। খুব সুন্দরভাবে গাইড করে কিন্তু ওনারা গোটা স্টেডিয়ামটা আমাদের ঘুরিয়ে দেখিয়েছিলেন এবং এই ট্যুরটা শেষ হয় হচ্ছে এখানের যেটা প্রেস বক্স বা মিডিয়া বক্স সেটা দেখিয়ে। এই টিল্টেড গ্লাস এবং তাকে ঘিরে যে নানা ইতিহাস সেই সব বুঝিয়ে এবং দেখিয়ে আমাদের এই ট্যুরটা শেষ হলো। এবং লাস্টে ওনারা মিনিট 15 সময় দেয়, যদি কোনো সভেনিয়ার আপনারা কালেক্ট করতে চান লর্ডস কেন্দ্রিক এবং ইংল্যান্ড ক্রিকেট টিম কেন্দ্রিক, সেটা এখান থেকে নিতে পারেন। অদ্ভুত একটা মেমোরেবল জিনিস। কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, কত মানুষের কত ইতিহাস আছে এই মাঠটায়, সেটা ঘুরে দেখলাম আজকে। এই ট্যুরটার সবই ভালো, বাট আনফর্চুনেটলি ওনারা ভিডিওগ্রাফি অ্যালাউ করে না। তার পিছনে ওনাদের র্যাশনালটা হচ্ছে যে আপনারা যদি সব তুলে নিয়ে চলে যান, ভিডিও করে দেন, তাহলে তো এরপরে আর কেউ ট্যুরটা করবেই না। তাই এখানে স্টিল ফটোগ্রাফির মাধ্যমেই যতটা পারলাম ধারাভাষ্যর মাধ্যমে আপনাদের বোঝালাম। অনেক কিছু দেখবার আছে এবং এই মাঠটার প্রত্যেকটা কর্নার অসম্ভব রকম কি বলবো স্পেশাল। আর ভারতীয় ক্রিকেটার, বোলার, টেস্ট ক্রিকেট, ওডিআই ক্রিকেট সব নিয়ে এখানে এত রকম ইতিহাস আছে। ওনাদের যিনি গাইড করে ঘোরাচ্ছিলেন তিনি অপূর্বভাবে বলেছেন। আমার সারা জীবন মনে থাকবে এই ট্যুরটা। 27শে সেপ্টেম্বর এখানে একটা ওডিআই ম্যাচ আছে, ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া। তারপরে 6 মাস এই মাঠে আর কোনো ম্যাচ নেই। তো তাই বলছিলেন যে এখন অনেকগুলো রেনোভেশনের কাজ হবে, দুটো স্ট্যান্ডকে ওনারা ভেঙেই ফেলবে। পরবর্তী গন্তব্য ওয়েম্বলি, সেখানে 4টে থেকে হবে ট্যুরটা। আমার হাতে আরও ঘন্টা 2 সময় আছে, মাঝখানে কোথাও একটু লাঞ্চ করে নিতে হবে।
এসে পৌঁছলাম ওয়েম্বলি পার্ক স্টেশনে। ওয়েম্বলি ন্যাশনাল স্টেডিয়াম একদম এই স্টেশনটার বাইরেই। এই দেখুন অ্যারো দেওয়া আছে, এই দিকে হচ্ছে ওয়েম্বলি স্টেডিয়াম, এই সামনেই। এই স্টেশন থেকেই দেখুন সামনে ওয়েম্বলির একটা ফাটাফাটি ভিউ আছে। ইংল্যান্ড জার্মানির খেলার অ্যাডভার্টিজমেন্টস হচ্ছে এখানে। এই ব্রিজটা যেটা ওপর দিয়ে চলে যাচ্ছে এটার নাম দি ববি মুর ব্রিজ। সামনেই স্টেডিয়াম। এখনো অনেকটা সময় আছে, এখন ঘড়িতে বাজে 3:10। আমার ট্যুর শুরু হবে সেই 4টে থেকে। তার আগে একটু খাওয়া দাওয়া করে নি বরং। স্টেডিয়ামের ঠিক সামনেই একটা ব্ল্যাক শিপ কফি শপ আছে, দেখি কি পাওয়া যায়। আমি একটা স্যান্ডউইচ একটা মাফিন নিলাম, 8.5 পাউন্ড খরচ করলো, এরকম কিছুটা। অনেক রকমই জিনিস বিক্রি বাট্টা হচ্ছে। দিদিদের থেকে শুনছিলাম এই যে অঞ্চলটা ওয়েম্বলি, তারপর ইস্ট হ্যাম, এগুলো প্রচুর ভারতীয় মানুষ থাকে, যেহেতু এখানে ভারতীয় খাবার, ভারতীয় পোশাক আশাক প্রচুর পরিমাণে বিক্রি হয়। এই জায়গাটা বেশ জমজমাট, কিন্তু আমাদের বলছে রিপোর্টিং পয়েন্টটা হচ্ছে ববি মুরের স্ট্যাচুর কাছাকাছি। সেটা এবার খুঁজতে হবে কোথায়, এত বড় জায়গা। এই আমার সামনে ওয়েম্বলি স্টেডিয়াম। আমাকে বললো এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠে যান, উঠে গিয়ে ববি মুরের স্ট্যাচু পাবেন, ওখান থেকেই ট্যুরটা শুরু হবে। দেখা যাক, যাওয়া যাক। আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে, জমজমাট, আরো অনেক দোকানপালা, খাবার জায়গা, তারপর বড় বড় লন্ডনের এখানে ডিজাইনারদের স্টুডিও, সব মিলিয়ে কিন্তু একদম ফাটাফাটি একটা জায়গা। আর এই ইংল্যান্ড জার্মানির যে ম্যাচটা বলছে সেটা ওমেন্স ফুটবল ম্যাচ আর কি। স্টেডিয়ামটায় একদম টিউব রেলওয়ে থেকে এখানে, যেখানটা থেকে ট্যুরটা শুরু হয় আর কি, প্রচুর হাঁটা। বয়স্ক লোকজন হলে খুব মুশকিল, এই লন্ডনে হেঁটে হেঁটে আর কিছু থাকছে না। শেষমেশ ববি মুরের স্ট্যাচু দেখতে পেয়েছি, ইংল্যান্ডের ফ্ল্যাগ। আর এইখানে যে শুধুই ফুটবল খেলা হয় তা তো নয়, নানা রকম কনসার্ট ইভেন্টস হয়। সব মিলিয়ে এখানের একটা খুব ইম্পর্টেন্ট এবং হ্যাপেনিং জায়গা বলতে পারেন। ওয়েলকাম টু ওয়েম্বলি স্টেডিয়াম, ববি মুর এন্ট্রান্স। এইখানেই যেতে হবে। এরকম একটা রিস্টব্যান্ড পরিয়ে দিলেন ওনারা, এইটাই আমার এন্ট্রি পাস। আচ্ছা, এইটা হচ্ছে ওয়েম্বলির ওল্ড স্টেডিয়ামের পুরো একটা মিউজিয়াম মতো, এবং 1966-এর সেই ফাইনালটার অনেক ডিটেলস আছে এখানে, এবং সেই সময়কার অনেক জিনিসও এখানে কিন্তু স্টোর করে রাখার আছে। এই দেখুন, এইটা হচ্ছে গোটা ওয়েম্বলি স্টেডিয়ামের লুক অ্যান্ড ফিল, যেরকম হয় মিউজিয়াম করে সমস্ত বোঝানো আছে। আমরা যারা আলাদা করে কোনো ফটোর জন্য টাকা দিইনি, তাদের দিয়েছে ব্লু কার্ড, কিছু লোককে দিয়েছে গোল্ড কার্ড। যাদের ব্লু কার্ড তারা কিন্তু ফটো নিতে পারেন, তবে 10 পাউন্ড এক্সট্রা পড়বে। আর এইদিকে দেখুন FA কাপ ধরে কিন্তু একটা ফটোগ্রাফি সেশনও করতে পারেন আপনারা, দ্যাট ইজ ফ্রি অফ কস্ট। এইবার আমরা স্টেডিয়ামটা অ্যাকচুয়ালি দেখতে পাবো। এই ভদ্রলোক আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন। ওয়াও, অসাধারণ অসাধারণ, কি ভিউ! চোখকে বিশ্বাস করতে পারছি না যে এই জিনিসটা দেখছি। ওয়েম্বলি স্টেডিয়াম গোটা ইংল্যান্ডের সব থেকে বড় স্টেডিয়াম। এখন দাঁড়িয়ে আছি পৃথিবী বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে, দেখতে পাচ্ছেন। আরেকটা ড্রিম কাম ট্রু, সকালে লর্ডস হলো, এখন ওয়েম্বলি, মানে
বিশ্বাসই করতে পারছি না একদিনে দুটো এরকম আইকনিক জিনিস দেখতে পারলাম। এই স্টেডিয়ামটার কয়েকটা বিশেষত্ব উনি বললেন। এই স্টেডিয়ামটায় 2618খানা টয়লেট আছে। ওপরের এই যে রুফ কাভারগুলো, এগুলো গোটা সিটটাকে কাভার করে ফেলতে পারে এক্সেপ্ট দি পিচ, কারণ ইউএফএ বলে দিয়েছে যে খোলা মাঠেই খেলা হতে হবে, তাই পিচটা ঢাকার জায়গা নেই। আর এখানে 90,000 লোক বসে দেখতে পারে। এই স্টেডিয়ামে ফুটবল ম্যাচ ছাড়া বক্সিং, NFL, রেসলিং, নানা রকম কনসার্ট সব কিছু হয়। ইউকের এটা সব থেকে বড় স্টেডিয়াম। ইউরোপের মধ্যে যদি কম্পেয়ার করেন, ক্যাম্প নিউ এর পরে সেকেন্ড বিগেস্ট। এখানে 1948-এ অলিম্পিক্স হোস্ট করা হয়েছিল। তারপরে 2012-তে কালকে যেদিকে আমরা গেছিলাম, ওই স্ট্র্যাটফোর্ডের ওখানে ওই স্টেডিয়ামটায় হয়েছিল। 59 নেশনস পার্টিসিপেট করেছিল। সেখানের কিছু স্মৃতি রয়ে গেছে এখনো এই গ্যালারিতে। এইবার আমরা একটা পিকচার গ্যালারির দিকে যাচ্ছি, একদম পুরনো থেকে নতুন অবধি। দেখুন, বিভিন্ন এখানের হিস্টোরিক্যাল ইভেন্টস এখানে স্টোর করে রাখা আছে। এফএ কাপ ফাইনাল 1930, লন্ডন অলিম্পিক গেমস 1948, তার নানা স্মৃতি। এফএ কাপ ফাইনাল 1952, হোম চ্যাম্পিয়নশিপ ইংল্যান্ড ভার্সেস ওয়েলস, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি, এফএ কাপ ফাইনাল 1954। পৃথিবীর যত বড় বড় আর্টিস্ট আছে, কোল্ডপ্লে, এড শেরান, সবাই এখানে মাল্টিপল টাইমস পারফর্ম করে গেছে। আর আমরা এই যে সিঁড়িটা নামছি, অ্যাকচুয়ালি 84খানা স্টেপস আছে, এবং যাতে বোরিং না লাগে তাই এই ছবিগুলো দিয়ে ওনারা সাজিয়ে রেখেছেন। প্রায় 8 তলা ধরতে পারেন। এই দেখুন, পেলের নিজের সিগনেচার করা এই ছবিতে, দিয়েগো ম্যারাডোনার সিগনেচার। ম্যারাডোনা নিজে সাইন করেছেন। রোনাল্ডোর 324। আর রোনাল্ডো থাকবে, মেসি থাকবে না তা কি হয়? এটা রোনাল্ডো তখন দিয়েছিলেন যখন 324 গোলস ছিল ওনার, এখন 900 ক্রস করে গেছে। আর এটা মেসির টি শার্ট। এমন কোনো পৃথিবীর লেজেন্ড নেই যারা এখানে আসেননি এবং খেলেননি। আছে নেইমার, নেইমারেরও সাইন দেখতে পাচ্ছি। স্টার্লিং, কে নেই? হ্যারি কেন, মার্কাস রাশফোর্ড, এই দেখুন এড শেরান থেকে মাডোনা, সবাই পারফর্ম করে গেছে। এই জায়গাগুলোয় প্লেয়াররা প্রেসের সাথে ইন্টারাক্ট করে। নেক্সট ইংল্যান্ড ন্যাশনাল টিম এখানে 10ই অক্টোবর খেলবে। তার আগে ওনারা এই জায়গাটাকে এভাবে সাজিয়ে রেখেছে। প্লেয়াররা এইখান থেকে আসে, এসে ঢুকে যায় হচ্ছে যে তার ড্রেসিং রুমে। একটা অসাধারণ জিনিস দেখছি। কিন্তু বলছে খেলা শেষ হওয়ার পরে ওনারা বাই কন্ট্রাক্ট বাউন্ড যে প্রেসের সঙ্গে ইন্টারাক্ট করবে, বাট স্টেডিয়ামে ঢোকার সময় ওনারা বাউন্ড নয়। এইরকম কিন্তু কিছুটা ভিউ। এইটা আবার কি একটা অডিটোরিয়াম বোধহয়, এখানে কোনো শো হবে সম্ভবত। Years young, but with memories that are timeless. Moments captured in black and white and in color. Moments that transcend sport and music. Moments that have the world catching its breath. This is where legends become legendary. Where fans gather to witness history. Where hearts beat that little bit faster. Where emotions are supercharged. Sporting drama will happen at other stadiums. Shows will be played on other stages. But nothing
nothing matches the magnitude of the moment made here. Wembley Stadium, where it will always matter more. কোনো খেলা হওয়ার পরে ম্যানেজার্সরা এখানে বসে ইন্টারভিউ দেন, আর এখানে জার্নালিস্টরা বসেন। দেখুন, এবার আমরা যাচ্ছি হচ্ছে ড্রেসিং রুমগুলোয়। সামনেই ড্রেসিং রুম। এই হচ্ছে ওয়েম্বলি স্টেডিয়ামের ড্রেসিং রুম। বিভিন্ন আইকনিক জার্সিজ আছে। আন্দ্রেস ইনিয়েস্টা আমার অন্যতম একজন প্রিয় খেলোয়াড়, বায়ার্ন মিউনিকের জার্সি, তবে এগুলো হাত দেওয়া বা এখান থেকে খোলা একেবারেই অ্যালাউড নয়। বিরাট একটা ড্রেসিং রুম, সব বড় বড় প্লেয়ার ন্যাচারালি এখানে খেলে গেছে, এটার বলার অপেক্ষা রাখে না। অসাধারণ অসাধারণ। এনাদের কি কোনো পরিচিতি করানোর দরকার আছে? রোনাল্ডো আর মেসি পাশাপাশি রাখা এখানেও, ওয়েম্বলির মধ্যেও। এটা হচ্ছে ইংল্যান্ড টিমের অফিসিয়াল ড্রেসিং রুম। সব প্লেয়ারের জার্সি আছে। হ্যারি কেন, পিকফোর্ড, ব্রন্স, চার্লস, ওয়ালশ সব প্লেয়ারের কিন্তু এখানে দেখুন জার্সিগুলো রাখা। আর এখানে যে জার্সি বা বুটস গুলো দেখছেন সেগুলো কিন্তু সব ব্যবহৃত, অ্যাকচুয়াল ম্যাচে ব্যবহৃত জার্সি। এই সিটগুলোই কিন্তু অ্যাকচুয়ালি প্লেয়াররা বসে। নিচে জুতো রাখার জায়গা আছে, এদিকে জামা কাপড় ঝোলানোর জায়গা, এদিকে চার্জিং পয়েন্ট, আর এইখানে হচ্ছে লকার স্পেস। দেখুন, অরিজিনাল কিন্তু এইগুলোই ব্যবহৃত হয় খেলার সময়। আচ্ছা, এইখানে হচ্ছে সেই লেজেন্ডারি টানেল যেটা হয়ে প্লেয়াররা মাঠে বেরোন। এখানে এত মজা করে জিনিসটা দেখাচ্ছেন, আমাদের দুটো টিমে বিভক্ত করে দিয়েছেন এবং আমরা একসঙ্গে টানেলটা দিয়ে বেরোবো। Are you ready? Yes. Get off it. Are you ready? Yes. Okay, captains. Lead out your teams. There you go. Don't forget to come in score on the barrier, please. আমরা টানেল দিয়ে বেরোচ্ছি এবার। তবে টার্ফে নামা যাবে না, কাজ চলছে। একটা রেস্ট্রিক্টেড এরিয়া অবধি অবশ্যই যাওয়া যাবে। ওয়াও, অসাধারণ এক্সপিরিয়েন্স। পৃথিবীর সব সর্বশ্রেষ্ঠ প্লেয়াররাও এই টানেল দিয়ে বেরিয়ে এসে এইভাবে এই টার্ফটাকে অ্যাক্সেস করে। আমরা ওই ওপরে কোথাও বসেছিলাম একটু আগে। অসাধারণ অসাধারণ। দেখুন, স্টেডিয়ামটা ভালো করে দেখে নিন। এখন আবার নতুন পিচ লেআউট করার কাজ চলছে। বলছিলেন ওনারা ওই ওপরের যে সেকশনটা দেখছেন ওখানেই ক্যামেরা থাকে, খেলা হলে ওখান থেকে টেলিকাস্ট হয়। আর এই স্টেডিয়ামটা হাইট ওয়াইজও বাড়ানো হয়েছে। ওল্ড ওয়েম্বলির যা হাইট ছিল তার থেকে এখন কিন্তু হাইট অনেকটা বেড়ে গেছে। তো সব মিলিয়ে ঝকঝকে একটা স্টেডিয়াম, দারুণ লাগছে। আমরা এখন যাচ্ছি রয়্যাল বক্সের দিকে। 104খানা সিঁড়ি ভাঙতে হবে। আগে এটা নিচে ছিল, বাট এখন আরো ওপরে উঠে গেছে। ওই ওপরে যেতে হবে। কেমন লাগছে এই ওয়েম্বলি ট্যুর অবশ্যই জানাবেন। আমার কাছে তো একটা ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স। যে প্লেয়ারদের এতদিন শুধু টিভিতে, স্টার স্পোর্টসে দেখেছি, 10 স্পোর্টসে বা ESPN-এ দেখেছি, তারা যে মাঠে খেলেছেন বা তারা যেখানে লেজেন্ড হয়ে উঠেছেন, সেইখানে পা দিতে পারা, এর চেয়ে ভালো অভিজ্ঞতা আর কি হতে পারে বলুন। আর যত ওপরে উঠছি তত ভিউটা বেটার হতে হতে যাচ্ছে। বার্ডস আই ভিউটা এই স্টেডিয়ামের অনেক বেটার কম্প্যারেটিভলি।
আর আজকে সেরকম ঠান্ডা আর হাওয়া বইছে। এইটা হচ্ছে সেই স্পেশাল রয়্যাল বক্স যেখানে রাজারা বসেন। এই যে ফ্রন্ট রো অফ সিটস দেখছেন, এগুলো হিটেড সিটস, ইউএসবি চার্জিং পয়েন্টস আছে। আর এই গোটা স্ট্যান্ডটাতে ইনভিটেশন ছাড়া কারুকে আসতে দেয় না, এখানে টিকিট কেটে আপনি বসতে পারবেন না। প্রিন্স চার্লস এই সিটগুলোয় বসেন। এখানে বসে হচ্ছে এই ওপরের স্ট্যান্ডগুলোয় প্লেয়ারদের গার্লফ্রেন্ডস, বাড়ির লোক, তারা এখানে বসে হচ্ছে সব সিইওস, এফএর মেম্বার অ্যান্ড সো অন। আর ফাইনালি আমরা এসে পৌঁছলাম সভেনিয়ার স্টোরে। এইখানে হচ্ছে বিভিন্ন টি শার্টস, মাফলার্স এবং ইংল্যান্ডের ফুটবলের রিলেটেড সমস্ত কিছু জিনিস এখানে পাবেন। দারুণ কালেকশনস কিন্তু এখানে। তবে হ্যাঁ, যতই জিনিস অফিসিয়াল হোক অনঅফিসিয়াল হোক, এখানে দাম প্রচন্ড বেশি সব জিনিসের। ওয়েম্বলির পাশে একটা স্টারবাক্সে। এই ইউকেতে স্টারবাক্সটাকে লোকে একদম পাত্তাই দেয় না। আমাদের ওখানে যেরকম ছোটখাটো চা কফির দোকান, এখানে প্রত্যেকটা নুক অ্যান্ড কর্নারেই একটা করে স্টারবাক্স পাবেন। এখানে দুটো জিনিস আমি দেখাতে চাই, যেটার জন্য আরো ভিডিওটা করলাম। এইরকম একটা ছোট সাইজের জলের বোতলের দাম কত হতে পারে আন্দাজ করুন তো? 1.5 পাউন্ডস, তার মানে প্রায় 180 টাকা। অপশন ছিল, আমি তার মধ্যে নিয়েছি হচ্ছে একটা কুকিজ অ্যান্ড ক্রিম, একটা কোল্ড কফি মতো। সেটা হচ্ছে সেটার দাম পড়েছে 5.35 পাউন্ড। এই দুটো মিলে 8 পাউন্ড খরচ হয়ে গেল, উইচ ইজ অলমোস্ট 1000 রুপিস। মানে আপনি একটা কোথাও যদি ঢোকেন বেসিক কিছুর জন্য 1000 টাকা খরচ হয়ে যাবে। হচ্ছে আমার স্টারবাক্সের কুকি অ্যান্ড ক্রিম কোল্ড কফি, যেটার দাম প্রায় ইন্ডিয়ান মুদ্রায় 650 টাকা। আর এর সাথেই শেষ হলো আমাদের ওয়েম্বলি ট্যুর, এবং আমার সারাদিনের ঘোরাঘুরিও কিন্তু এখানেই ইতি হচ্ছে। আশা করি আপনারা এনজয় করেছেন। দুটো আইকনিক ইংল্যান্ডের লোকেশন আপনাদের দেখালাম এবং সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করলাম। যদি আজকের ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার আজকের এই ভিডিওটা শেষ করে দেওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চান আমার চ্যানেলের মেম্বার হতে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে জয়েন করতে পারেন। খুব ভালো থাকবেন। আসছি এই ইউকে ট্যুরের একটা নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।